ভাবিজান ওঠেন, আপনার কি শরীর খারাপ? চুমকি ডাকে নড়ে চড়ে উঠল তোরা। তবুও চোখ খোলার নামগন্ধ নেই দেখে চুমকি বেশ চেঁচিয়ে বলে উঠল, ও ভাবিজান, আর কত ঘুমাবেন? চুমকির ফ্যাঁসফেঁসে গলার চেঁচামেচি শুনে ধড়পড়িয়ে উঠল তোরা। কে? কি হয়েছে? আমি ভাবিজান, চুমকি। ঘুমের ঘোরে চুমকির চেঁচানিতে উঠে খানিকটা চমকে গেলেও অল্প কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়ানো হাস্যোজ্জ্বল চেহারার চুমকির দিকে। ও, তুমি? কিছু হয়েছে কি? না ভাবিজান, কি হইব? আপনি সেই দুপুরে এসে যে ঘুম দিলেন, বিকাল পেরিয়ে যাচ্ছে, তাও ওঠার নাম নেই দেখেই আপনারে একটু ডাকতে এলাম। এটাকে ডাকা বলে? এভাবে মাইকের মতো গলা ফাটিয়ে ডাকাকে একটু ডাকা বললে? বেশি ডাকা কোনটা? মেয়েটা ভারী অদ্ভুত। তোরা সেই দিকে খেয়াল না দিয়েই ছোট করে ওহ বলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। ভার্সিটি থেকে ফেরার সময় আহান বাড়ির সামনে গাড়ি থামাতেই তোরা দৌড়ে ভেতরে চলে এসেছিল। সে আর পেছনে দেখেনি। বাড়ি এসে গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুম ভাঙল চুমকির ডাকাডাকিতে। ফ্রেশ হয়ে মুখটা মুছতেই ঘর থেকে বেরোলো তোরা। চুমকি মেয়েটা ঘরে নেই। তাকে ডেকে তুলেই আবারও উধাও হয়ে গেছে। ভীষণ চটপটে মেয়ে, দুদণ্ডই স্থির হয়ে বসে না। সিঁড়ি বেয়ে নেমে এলো তোরা। ডাইনিং রুমে আপাতত কেউ নেই। সোফার সাইড থেকে টিভির শব্দ আসছে। সেখানে পুরানো মিউজিক সিস্টেমে গান বাজছে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। তোরা উকি দিয়ে দেখল চুমকি 32 ইঞ্চির স্ক্রিনে একদম সামনে বসে হাঁ করে অপলক চেয়ে আছে। টিভির পর্দায় চলছে সালমান শাহ আর মৌসুমীর জনপ্রিয় হিট সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। চুমকি মেয়েটা বাংলা সিনেমা প্রচুর দেখে। বাড়ির কাজের বাইরে যেটুকু সময় পায় তোরা চুমকিকে বাংলা সিনেমা নিয়েই বসে থাকতে দেখে। সেই দিকে আর মাথা দিল না তোরা। পেটের ভেতর খিদেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। সেই সকালে নাস্তা করে বেরিয়েছে, তাই চুপচাপ খাবার নিয়ে টেবিলে বসে খেয়ে নিল। খাবার শেষে প্লেট ধুয়ে হাত মুছে বেরিয়ে দেখল বিকেল প্রায় 5টা, নিচে কেউই নেই। রুবি এই সময়টাতে হাঁটতে বেরোয়। মিনু ফুপুর দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দেওয়ার অভ্যাস আছে। দিদুন তো হাঁটুর ব্যথার কারণে খুব বেশি বেরোয়ও না। আর রাইমা গিয়েছে তার কোনো এক বান্ধবীর বিয়ের দাওয়াতে। তাই আপাতত দৃষ্টিতে তোরা এখন একাই। পায়চারি করতে করতে বাড়ির বাইরের বাগানের দিকটাই এলো। মাঝের কয়দিন আসা হয়নি এখানে। হেলে যাওয়া সূর্যমুখী গাছগুলো বেশ তাজা হয়েছে, ফুলও ফুটেছে বেশ অনেকগুলো। তোরা হাঁটতে হাঁটতে আরো ভেতরে ঢুকলো বাগানটার। ফুল গাছগুলোতে হাত দিয়ে দিয়ে শুয়ে শুয়ে দেখতে দেখতে এগিয়ে গেল। চোখ আটকে গেল সামনের গাছটার চেয়ে। বেশি বড় না, তবে ছোটও না, মাঝারি সাইজের একটা কৃষ্ণচূড়া গাছ। লাল টকটকে ফুলগুলোতে ভর্তি ডালফালাগুলো ছড়িয়ে আছে। আহানের রুমের বারান্দায় একদম সামনে হওয়ায় বেশ কয়েকবার দেখেছিল এই গাছটা, তবে কাছে এসে দেখা হয়নি। ভাবিজান, আপনি এখানে কি করেন? পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে তাকালো তোরা। সামান্য হেসে বলল, কিছু না চুমকি, এখানেই এমনি গাছগুলো দেখছিলাম। এই বাগানটা ভাইজানের খুব শখের জানেন। অল্প কয়েকটা গাছ রাইমা আপা লাগালেও বেশিরভাগই ভাইজানের লাগানো। উনি নিজের হাতে পরিচর্যা করে এগুলোর। আপন মনেই বলতে শুরু করলো চুমকি। কৃষ্ণচূড়া গাছের পেছনের দিকটাই দেখিয়ে বলল, এই যে এই গোলাপগুলো ভাইজান লাগিয়েছে। লাল গোলাপ ভাইজানের অনেক বেশি পছন্দের। তোরা চুপচাপ হেসে চুমকির কথাগুলো শুনছে। চুমকি এবার তোরার কাছে এসে বলল, আপনার আর ভাইজানের বিয়েটা তো এমন হুট করেই হয়েছে, তা ভাইজান আপনারা নিশ্চয়ই অনেক ভালোবাসে। অবশ্য বাসবেই না কেন, আপনি যেই সুন্দরী, আমারই তো তাকাই থাকতে মন চায়। একদমই হড়বড়িয়ে বলল চুমকি। তোরা চুমকির এতগুলো কথায় বিরক্ত হয়নি, তবে কেন জানি হাসি পেল খুব। মৃদু হেসে জবাব দিল, আমি এত সুন্দর কোথায়? আর 5টা মেয়ের মতোই তো আমার চেহারা। এ মা, কি কন? আপনি জানেন আপনারে কত সুন্দর লাগে? ভাইজান যেমন নায়কের মতো, আপনিও দেখতে একদম নায়িকা। এক্কেবারে
সালমান শাহ আর মৌসুমীর জুটি। বলে গা দুলিয়ে হেসে উঠল। তোরাও হেসে দিল চুমকির কথা বলার ভঙ্গি দেখে। চুমকি এটা ওটা বলার মাঝেই তোরার পেছন ঘুরে বলল, চুমকি, তুমি একটা মোটা দড়ি আর কাঠের তক্তা বা এরকম জাতীয় কিছু এনে দিতে পারবে? কেন পারুম না ভাবিজান, আপনি দাঁড়ান, এক্ষুনি আনতাছি। বলেই দুলতে দুলতে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যেই একটা দড়ি আর কাঠের তক্তা এনে হাজির হলো। এই নেন ভাবিজান, কিন্তু এইগুলো দিয়ে আপনি কি করবেন? দোলনা বাঁধবো। বলেই গাছটার নিচে এসে একদম নিচু হয়ে ডালটার সাথে দড়িটা বাঁধানোর চেষ্টা করলো। কিন্তু ডালটা তুলনামূলক নিচু হলেও তার উচ্চতা অনুযায়ী বেশ উঁচুই, তাই বারবার লাফিয়েও নাগাল পেল না তোরা। ভাবিজান, আপনি 1 মিনিট খাড়ান, আমি এক্ষুনি রান্নাঘর থেকে টুল আনতাছি। বলেই আবারও গা দুলিয়ে চলে গেল চুমকি। তোরা ঘাড় উঁচু করে তাকিয়ে আছে গাছটার দিকে। তার উচ্চতা যে বেশি না সেটা সেও জানে, কিন্তু এখন নিজেকে একটু বেশি খাটো মনে হচ্ছে। বেশ বিরক্ত হলো তোরা। জল্লাদ লোকটার গাছ জল্লাদটার মতোই খাম্বা হয়েছে। বলেই আবারও লাফঝাপ দিয়ে ডাল অব্দি পৌঁছানোর চেষ্টা করলো। ঘরে ঢুকেই খাটের ওপরে ব্যাগটা থপ করে রাখলো আহান। শার্টের ওপরের বোতামগুলো খুলতে খুলতে এসির পাওয়ার বাড়ালো। কাজের প্রেসারে বেশ ক্লান্ত সে। তার উপর তখন ওইভাবে হাইপার হয়েও আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। পরে নিজেরই মনে হয়েছে যে তোরার ওপরে ওভাবে চেঁচানো উচিত হয়নি তার। ও যার খুশি তার সাথে গল্প করুক, ঢলে পড়ুক, তার কি? সে তো আর তাকে বউ মেনে বসে নেই। কিন্তু পরেক্ষণে আবার মনে হলো, বউ মানে না তো কি হয়েছে, বউ তো। তোরাকে আহান বিয়ে করেছে, সে কি করে অন্য একটা ছেলের উপরে পড়ে গেল? কিসের কথা এত মাহিদের সাথে? উফ, মেজাজটা আবারও বিগড়ে গেল আহানের। নিজের ওপরই এখন বিরক্ত সে। ইদানিং নিজের সাথে কি হয় ও নিজেই বুঝে উঠতে পারে না। শার্টের বোতামগুলো খুলতে খুলতে টাওয়ালটা হাতে নিতেই বারান্দার সামনে কৃষ্ণচূড়া গাছটার দিকে চোখ যেতেই দেখল একটা দড়ি মতো কিছু একটা পরপর ওপরে উঠে আবারও নিচে পড়ে যাচ্ছে। কৌতূহল বসে কপালে ভাঁজ পড়ল আহানের। ভ্রুকুটি করেই পা বাড়ালো বারান্দার দিকে। গিয়ে নিচে তাকাতেই অবাকের সীমানায় পৌঁছে গেল আহান। তুরা দড়িটা হাতে নিয়ে লাফাচ্ছে গাছের ডাল অবধি পৌঁছাতে। তুরা দড়ি দিয়ে কি করবে? হুট করেই আহানের বুকটা চরমভাবে কেঁপে উঠল। তখন ওভাবে বকার জন্য তোরা কি সুইসাইড? না, আর ভাবতে পারল না আহান। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। হাতের টাওয়ালটা ফেলে এক ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাগানের দিকে ছুটল। দড়িটা হাতে নিয়েই কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে তোরা। এতবার চেষ্টা করেও পারল না সে। আর চুমকিটাও সেই যে টুল আনতে গেল, এখন আসার নামই নেই। চরম বিরক্ত হয়ে এক হাত তুলে আবারও দড়িটা উপরে ওঠাতে নিলেই কেউ হাত থেকে দড়িটা এক টানে নিয়ে ফেলে দিল। আকস্মিক ঘটনায় তোরা অপ্রতিভ হয়ে তাকাতে নিলেই আবারও হ্যাচকা টানে কেউ তোরাকে নিজের খুব কাছাকাছি টেনে নিল। বাকরুদ্ধ তোরা বিহ্বলিত হয়ে দাঁড়িয়ে আছে। নাকে খুব কড়া একটা পুরুষালী গন্ধ আসছে, যেন পারফিউম আর ঘামে মিশ্রিত ঘ্রাণ। কানের কাছে প্রচণ্ডভাবে ঢিপ ঢিপ শব্দ বাজছে। নিজের অবস্থান পুরোপুরি বোঝার আগেই চড়া ধমকে কেঁপে উঠল তোরা। কি করতে যাচ্ছিলে তুমি? তোমার সাহস কি করে হলো এই ধরনের দুঃসাহসিক কাজ করার? মাথা ঠিক আছে? চিরচেনা ধমকে ঘাবড়ে গেলেও তুলনামূলক অবাক বেশি হয়েছে তোরা। মুখ তুলে সুদর্শন চেহারার ঘর্মাক্ত ক্রুদ্ধ ভাব দেখেই সরে এলো। আহান আবারও গলাটা শক্ত করে বলল, তোমাকে বকেছি বলে তুমি এই ধরনের একটা কাজ করবে? মন চাচ্ছে দুটো বসাই গালে। বলে খানিক এগিয়ে আসলো তোরার দিকে। তোরা ভীত শঙ্কিত হয়ে তাকিয়ে রইল। সে এখনো বুঝতে পারছে না যে হলোটা কি। আহানের এভাবে রেগে যাওয়ার কারণ কিছুতেই তার বোধগম্য হলো না। সামান্য মিনমিনিয়ে গলা নামিয়ে বলল, কিন্তু আমি করেছিটা কি? আপনি কেন এমন করছেন? আহান মাঝখানে দূরত্ব আরেকটু কমিয়ে দিয়ে এগিয়ে এসে তোরার দুই বাহু ধরে বলল,
তুমি গাছে দড়ি বেঁধে কি করছিলে? আমি তো দোলনা বা ইয়া মাবুদ, আমি কিছুই দেখি নাই, কিছুই দেখি নাই। পুরোটা বলার আগে পেছন থেকে চুমকির গলা শুনে থেমে গেল তোরা। আহান বিস্ময়কর দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই দেখল চুমকি ওড়না দিয়ে মুখটা ঢেকে দাঁড়িয়ে আছে, এক হাতে টুল নিয়ে। চুমকির দিকে তাকিয়ে আরেকবার তোরার দিকে তাকিয়ে বাহু থেকে হাতটা নামিয়ে দাঁড়ালো। তোরা কাচুমাচু মুখ করে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাত ডলছে। এমন কিছু হবে তার ভাবনার বাহিরে ছিল। তোমরা এখানে কি করছো চুমকি? ভরাট কণ্ঠস্বর শুনে চুমকি মুখ থেকে ওড়নাটা নামিয়ে লাজুক লাজুক মুখ করে বলল, আসলে এই গাছটার সাথেই ভাবিজান দোলনা বাঁধতে চেয়েছিল। উঁচু ডালে নাগাল পাচ্ছিল না বলে আমি টুল আনতে গিয়েছিলাম, কিন্তু ভুল সময়ে এসে গেছি। সরি, আমি কিছু দেখি নাই ভাইজান। বলেই টুলটা হাতে নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আহান কিছু একটা বলতে গিয়েও থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো তার পাশে দাঁড়িয়ে থাকা তোরার দিকে। এখন নিজের ওপরই তার রাগ হচ্ছে। কি হচ্ছিল আর সে কি না কি ভাবলো, ধ্যাত, মাথাটাই গেছে বলেই হাঁটা ধরলো সামনের দিকে। আহান যেতেই তোরা মাথা তুলে তাকিয়ে কিছু একটা বলতে নিবে, তার আগেই আহানকে আবার উল্টো ফিরে আসতে দেখে চুপ করে গেল। আহান এগিয়ে এসে তোরার হাতটা ধরে গটগট করে ভেতরের দিকে গেল। কোনো দিকে না থেমে টেনে নিজের ঘরে এনে খাটের ওপরে থপ করে বসিয়ে দিল। তুরা হাঁপাচ্ছে রীতিমতো। এরকম বড় বড় পা ফেলে সে কি আসতে পারে? যেভাবে ধরে টেনে আনলো, তুরা তাল সামলাতে না পেরে রীতিমতো দৌড়েছে। বসে জোরে জোরে দম ছেড়ে নিজেকে ধাতস্থ করে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া শরীরের লোকটার দিকে, যে আপাতত ট্রেডমিল ছাড়াই মিক্সড ওয়াক করে চলেছে। বিরক্তিতে তোরার কপালে অসংখ্য ভাঁজ পড়ে আসে। এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? একে তো কি না কি ভেবে তার দোলনা বানানোটা ভেস্তে দিল, এখন আবার পাগলের মতো পাইচারি করছে। তোরার এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হলো আহানকে দুটো শক্ত কথা শুনিয়ে দিতে, কিন্তু তারপরে তার নিজের অবস্থানের কথা চিন্তা করে চুপ করেই থাকলো। এই তোমার জন্য আমি কোনদিন পাগল হয়ে যাব? নীরবতা ভেঙে আহানের এমন উদ্ভট কথায় তোরা গোল গোল চোখ করে চেয়ে রইল। আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে। এখন তো নিজেকেই তার পাগল পাগল মনে হচ্ছে। ঘন ঘন পলক ফেলে হাঁ করে তাকিয়ে রইল। তুরার এমন হ্যাবলা কান্তের মতো করে তাকিয়ে থাকা দেখে আহান আরো কিছু বলতে গেলেও থেমে গেল। একে কিছু বলা আর দেওয়ালের সাথে কথা বলার সমান। নিচে পড়ে থাকা তোয়ালেটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধড়াম করে দরজাটা লাগিয়ে দিল। আর তার আগে শুনিয়ে গেল তার নাম করা ডায়লগ, ডিসগাস্টিং। আহান যাওয়ার পরেও তোরা হাঁ করে চেয়ে রইল বাথরুমের দরজাটার দিকে, যেন দরজার ওপারে কোনো রাক্ষস আছে। রাক্ষস, আস্ত একটা রাক্ষস লোকটা। শুধু জল্লাদি না, ভীষণ বজ্জাত আর উদ্ভট এই লোক। এর খপ্পরে থেকে কোন দিন না অক্কাপে আকাশে ঝুলে যাব আমি। গত কিছুক্ষণের ঘটনায় কি থেকে কি হলো তা নিয়ে এখনো কনফিউজড থাকলেও এই লোকটার মাথা যে ভাগাড়ে গেছে এ নিয়ে কনফার্ম তোরা। না, এখানে আর এক মুহূর্তও না। এরপর বেরিয়ে আবার না কোন হম্বিতম্বি করবে আল্লাহই জানে। বলেই এক ছুটে বেরিয়ে আসলো ঘর থেকে। আপন মনে বিড়বিড় করে আহানকে হাজারটা গালি দিতে দিতে যাচ্ছিল তোরা। রাইমার ঘর কাটিয়ে আসার সময় পেছন থেকে আসা ডাকে পাটা থামিয়ে দিল তোরা। বউ, এদিকে এসো তো। মিনু ফুপির ডাকে তোরা আবারও উল্টো ফিরে রাইমার ঘরে ঢুকলো। কিছু বলবেন ফুপু আম্মা? হ্যাঁ বলবো, এসো এখানে আমার কাছে এসে বসো তো দেখি। তোরা স্মিত হেসে এগিয়ে গিয়ে বসলো মিনুর পাশে। মিষ্টি মুখে বলল, জি ফুপু আম্মা বলুন। তোমাকে সেদিন কি কি বলেছিলাম বউ, মনে আছে তো? মিনুর কথায় তোরার হাস্যোজ্জ্বল চেহারাটা যেন মুহূর্তেই চুপসে গেল। সেদিন রাতে তোরাকে ডেকে মিনু ফুপু আস্ত পাণ্ডুলিপি মাথায় ঢুকিয়েছে যেন। কত কি শিখিয়েছিল, আহানের সাথে সাথে থাকতে হবে, কখন কি দরকার দেখতে হবে, না চাইতেই জিনিস এগিয়ে দিতে হবে, সুন্দর করে ডাকতে হবে, আরও হাবিজাবি এত এত কথা। কিন্তু ফুপু তো জানে না সে কোনো জল্লাদের সাথে বসবাস করছে।
যাই বলুক না কেন ওনার হম্বিতম্বি করতেই হবে একেবারে। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো ফুপু। শুধু মনে রাখলেই কি হবে, মানতেও তো হবে নাকি? এক হাতে রাখা পানটা মুখে পুরে বলল মিনু। তুরা এবার বেশ অসহায় মুখ করলো। সে আবার কি মানবে, তাও ওই রকম একটা দোষী লোকের সাথে। কিছু বললেই তো রেগে যায়, ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। শোনো বউ, বর হলো আদরের জিনিস, তাকে সবসময় আদর ভালোবাসা দিবে, তাহলেই সেও তোমায় সোহাগ করবে, মাথায় তুলে রাখবে। কিন্তু আদর ভালোবাসা কি করে দেয় ফুপু আম্মা? নিজের কথার পৃষ্ঠে তোরার এমন এমন বোকা বোকা প্রশ্ন শুনে যেন নেহাতে অপ্রত্যাশিত ছিল মিনুর কাছে। মুখখানায় ভীষণ অবাকের ছাপ ফেলে বলল, সে কি, বরকে কি করে আদর ভালোবাসা দিতে হয় বিয়ের এতদিনেও জানোনি তুমি? উত্তরে নিশ্চুপ রইল তোরা। তোরার প্রতি উত্তর না পেয়েই মিনু নিজেই আবারও বলল, বরের আশেপাশে থাকবে, তার কি লাগবে কি লাগবে না সেটা জানবে, তার সব কথা বাধ্য মেয়ের মতো শুনবে, সুন্দর নামে ডাকবে, আরো কত কি। কিন্তু ওনাকে স্বামী ডাকলেই তো রেগে যায়, বলে এসব ডিসগাস্টিং কথা কোথা থেকে শিখেছ? তো তুমি স্বামী বলেই ডাকবে সব সময়? উনি তো বয়সে আমার অনেক বড়, নাম ধরে তো আর ডাকতে পারি না। আর তাছাড়া স্বামীকে তো স্বামীই বলবো, তাই না? তোরা ভীষণ অসহায় মুখ করে কথাগুলো বলল। মিনু ফুপু আরেকটু সরে এসে তোরার কাছে বসলো। এই মেয়ে যে বলদের বলদ, তার ঢের বোঝা হয়ে গেছে, একে সব হাতে কলমেই শেখাতে হবে। শোনো, এসব বোকা বোকা কথা বললেই তো আর হবে না, স্বামীকে নিজের হাতে রাখতে হবে, অনেক কিছু করতে হয়। সেখানে আমার বাবু তো একটু চাপা স্বভাবের, ও তো বেশি কথা বলে না, তোমাকেই বুঝে নিতে হবে। হুম, আপনার বাবু চাপা স্বভাবের কম, জল্লাদ বজ্জাত আর দস্যি স্বভাবের বেশি। কোথা থেকে এনেছিলেন এই উগান্ডার মালটাকে কে জানে। কথাগুলো বলার ভীষণ ইচ্ছে হলো তোরার, কিন্তু মনের ইচ্ছা মনেই চাপা দিল। কারণ ওই দস্যি লোকটা যে এনাদের আদরের দোলাল, তা তোরা বেশ ভালো করেই জানে। শেষে কিনা কিছু বললে নিজেই শহীদ হবে। তাই চুপচাপ মিনু ফুপির কথাগুলো গলদকরণ করলো। যদি এই টেকনিকেই জল্লাদটাকে বাগে আনা যায়, ক্ষতি কি? দীর্ঘ 20 মিনিট ধরে ঠান্ডা পানির শাওয়ার নিয়ে এখন বেশ হালকা লাগছে আহানের। মাথা মুছে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজাটা লাগিয়ে পেছনে ঘুরতেই আবারও থেমে গেল। বিরক্তিতে চোখ কুঁচকে নিল। এই মেয়ে, এমন সং হয়ে দাঁড়িয়ে আছো কেন? মুখে আবারও সেই ফিক্সড স্মাইলটা। আবারও নিশ্চিত কোনো ঘাবলা করবে। তোরা যতবারই এরকম লোক দিয়ে হাসে, ততবারই আহানের নাকানি চুবানি খাওয়ানোর মতো কাণ্ড হয়। একদম বিশ্বাস নেই একে দিয়ে, এর চেয়ে যত দূরে থাকা যায় ততই ভালো। তাই আহান তোরার দিকে ভ্রুক্ষেপ না করে আয়নার সামনে যেতেই তোরাও এসে পেছনে দাঁড়ালো। আপনার জন্য শরবত এনেছি প্রিয়। হোয়াট, হোয়াট ডিড ইউ সেইড? প্রচণ্ড বিরক্ত আর বিহ্বলিত হয়ে ফিরে দাঁড়িয়ে কপাল আর চোখে অসংখ্য ভাঁজ ফেলে বলল আহান, আপনার জন্য শরবত এনেছি গো, দয়া করে খেয়ে নিন। তোমার উপরে কি জিন ভূতের আচর করেছে? আর তারা কি ঠিক করেই রেখেছে আমায় পাগল বানিয়ে তবেই দমবে? কি বলছেন স্বামী, এখানে জিন ভূত আছে নাকি? বলেই তড়িঘড়ি করে আহানের কাছে সরে এলো তোরা। গোল গোল চোখ করে এদিকে ওদিকে চেয়ে বলল, আপনার ঘরে জিন ভূত থাকে, আপনি আমাকে আগে কেন বলেননি? আহান বিরক্তিতে চ জাতীয় শব্দ করে বলল, যেখানে স্বয়ং তোমার মতো একটা পেতনি থাকে সেখানে ভূত কি করে আসবে? তোরা এবার চোখটা ছোট করে আহানের দিকে তাকালো। বজ্জাত লোকটা যে তাকে হেনস্থা করছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে সে। নিন আপনার শরবত, বলেই আহানের সামনে শরবতের গ্লাসটা ধরলো। আহান আর চোখে চেয়ে গ্লাসটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, উদ্ধার করেছে আমাকে। তোরা একটা মুখ ভেংচি দিয়ে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। এর সামনে থেকে অপদস্থ হওয়ার কোনো মানেই হয় না। সময়টা রাত 10টা পেরিয়েছে। বসার ঘরে সকলে বসে আছে। রুবি খাবারগুলো টেবিলে একে একে এনে সাজাচ্ছে। রাইমা ফিরেছে সন্ধ্যার পর। মিনু ফুপু আর ইনসাফ সবাই সোফাতে বসেই কথোপকথন করছে, আর চুমকি রুবিকে হাতে হাতে সাহায্য করছে।
আজ সবাই সবার আলোচনার বিষয়বস্তু হলো রাইমার বিয়ে, যে ব্যাপারে কথা বলতেই বাবা সবাইকে ডেকেছে। ইনসাফ গলা খাকারি দিয়ে বলল, ইমানের বাসা থেকে ওর বাবা ফোন করেছিল, খুব শীঘ্রই নাকি ফিরবে ইমান। তাই ওরা আর দেরি করতে চায় না, যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা শেষ করতে চায়। ইমানের দাদির শরীরটাও নাকি ইদানিং ভালো যায় না, সে মৃত্যুর আগে ইমানের বিয়ে দেখে যেতে চায়। তাই তারা আগামী সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ শুরু করার প্রস্তাব জানিয়েছে। উপস্থিত সকলেই চুপচাপ শুনছে ইনসাফের কথা। দিদিন চোখের চশমাটা খুলে হাতে নিয়ে বলল, এ তো বেশ ভালো কথা, অনেক দিনই তো হলো, এখন ওদের বিয়েটাও হওয়া উচিত। মিনু ফুপুও বেশ প্রফুল্ল চিত্তে বলল, এ তো অনেক ভালো কথা, আমি তো রুবিকে বলেইছিলাম মেয়ের বিয়ের কথা, বলে আবারও বলল। তাহলে ওনারা বিয়ের দিন তারিখের কথা কিছু বলে নাই ভাই? ইনসাফ মিনুর দিকে ফিরে বলল, হ্যাঁ, ওরা বলল ওরা কালকেই আসতে চায় এখানে বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমিও বলেছি আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বলেই দিদুনের দিকে তাকিয়ে বলল, মা, তোমার কোনো সমস্যা নেই তো? দিদুন বার কয়েক ঘাড় নাড়িয়ে বলল, সমস্যা কেন হবে, মাশাআল্লাহ, আমার দিদি ভাইয়ের বিয়ে হবে, সে তো অনেক ভালো কথা। রুবি টেবিলে খাবার সাজাতে সাজাতে বলল, তা ওরা কাল কখন আসবে সে বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, ওরা কাল দুপুরেই আসবে। তাহলে তো অনেক কাজ আন্টি, ও বাড়ি থেকে অনেক মেহমান আইব, অনেক রান্না বান্নাও করতে হইব। চুমকির কথায় রবিও বেশ ব্যস্ত হয়ে পড়ল এই নিয়ে। মেয়ের বিয়ের ব্যাপার, কোনো খামতি রাখা চলবে না। সবার এতক্ষণের কথোপকথনে নীরব শ্রোতা তোরা আর রাইমা। তোরা মনে মনে বেশ খুশি হয়ে শুনলেও রাইমার মুখের লজ্জার ভীষণ ছাপ, সারা মুখ জুড়ে একটা আনন্দের রেখা ছুঁয়ে আছে। তোরা পাশ থেকে রাইমাকে একটা খোঁচা দিতেই রাইমা কপট রাগ দেখিয়ে তুরার দিকে তাকালো। তুরার মুখভঙ্গি দেখে ফিক করে হেসে ফেলল। তবে আহান এত কিছুর মাঝেও নিচে নামেনি সে, এখনো উপরেই তার কাজ নিয়েই ব্যস্ত। মাঝে একবার তুরা তাকে ডাকতে গেলেও তাকে ধমকে দিয়ে ফিরিয়ে দিয়েছে, তাই তো আর যায়নি। লোকটা ভারী বজ্জাত, সব সময়ই হম্বিতম্বি করে, আজব লোক একটা। সকালে নানান আলোচনার সাথে খাওয়া দাওয়া শেষ করে ঘরে সবাই বেশ উৎফুল্ল চিত্তে আছে। রাইমার বিয়ে বছর দুয়েক আগে ঠিক থাকলেও এবার কবুল বলার পালা। ইনসাফ মাহবুবের একমাত্র মেয়ে বলে কথা, বেশ জাঁকজমকপূর্ণভাবেই তো সে সব কিছু হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খাওয়া শেষে রুবির সাথে সবকিছু গুছিয়ে রেখে তোরা একটু দেরিতেই গেল ঘরে, হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে। ঘরে ঢুকে আশপাশ তাকিয়ে কোথাও আহানকে দেখতে পেল না। কফিটা টেবিলে রেখে এগিয়ে গিয়ে দেখল আহান বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে, তার দিকে পিঠ করে থাকায় তোরাকে দেখতে পায়নি। তোরা নিঃশব্দে ওখান থেকে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে কফির কাপটা না দেখে বুঝলো মহাশয় এসে নিয়ে গেছেন তার কফিটা। তাই আর কোনো কথা না বলে বিছানা গুছিয়ে শুতে নিল। শুয়ে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না তোরার। আহান এখনো ফেরেনি ঘরে। তোরার এবার বেশ ভয় ভয় লাগলো। ছোট থেকে ভীষণ ভীতু স্বভাবের মেয়েটা, একা কখনোই ঘুমাতে পারে না। তার উপরে বারান্দায় আহানেরও কোনো সাড়া শব্দ নেই। উঠে বসে পর্দার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু বারান্দার লাইটটাও নেভানো। এই লোকটা এত অন্ধকার করে রাখে কেন? সব কিছু বোঝে না তোরা। আস্তে আস্তে খাট থেকে নেমে এগিয়ে গেল বারান্দার দিকে। ঘুটঘুটে অন্ধকারে মানুষের চিহ্ন মাত্রও দেখা যাচ্ছে না, ঘরের লাইটটাও নেভানো। অন্ধকারে হাতড়ে এগিয়ে গেল তোরা। হুট করে তোরার ভীষণ ভয় হতে লাগলো। এখানেই তো ছিল লোকটা, কোথায় গেল? আপনি কোথায়? আমতা আমতা করে বলে আর একটু এগিয়ে গেল তোরা। কোনো উত্তরও আসছে না দেখে তোরার এই মুহূর্তে সব ভয় জুড়ে বসলো। অন্ধকারে কোনো দিকে হাঁটছে বুঝতে না পেরে এলোমেলো পা ফেলে এগিয়ে গেল। হঠাৎই নিজের কাঁধের ওপরে গরম নিঃশ্বাস আশ্রে পড়ায় অনুভূত হলো তোরার। প্রথমে মনের ভুল ভাবলেও গরম উত্তপ্ত নিঃশ্বাসের প্রগাঢ়তা ক্রমেই গাঢ় হলো, যেন সূচের মতো ঢুকে যাচ্ছে ঘাড়ে কাঁধে। ভয়ে শুকনো ঢোক গিলল তোরা। এই গরমেও সারা শরীর হিম হয়ে
হাওয়া বয়ে গেল একেবারে। পদক্ষেপ 2 কদম পেছাতেই শক্ত কিছুর সাথে পিঠ ঠেকলেই তোরা ঘাবড়ে চেঁচিয়ে উঠতে নিলেই কেউ পেছন থেকে মুখটা চেপে ধরল। তোরা হাত পা এলো পাতাড়ি ছোড়াছুড়ি করলো। কানের কাছে এসে কেউ হিসিয়ে বলল, একদম চেঁচামেচি করবে না, এত রাতে এখানে কেন এসেছো? আহানের কণ্ঠস্বর শুনে যেন তোরার জানে পানি ফিরল। প্রচন্ড ভয় পেয়েছিল সে। আহানের হাত সামান্য আলগা হতেই তোরা পেছনে ফিরে জাপটে ধরল আহানকে। এমন আকস্মিক জড়িয়ে ধরায় আহান কোনো রকম প্রতিক্রিয়া না করেই চুপ করে দাঁড়িয়ে রইল। থেকে থেকে কেঁপে উঠছে তোরা। বেশ ভয় পেয়েছে বুঝতে পেরে আলতোভাবে আঁতটা রাখলো তোরার পিঠে। ভয় পেয়েছ? নরম কণ্ঠে শুধালো আহান। তোরা ভাঙা ভাঙা গলায় বলল, আমি আপনাকে কতবার ডাকলাম, আপনি কেন উত্তর দেননি? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বলেই 2 হাতে আঁচড় আরো গাঢ় করে বসিয়ে দিল আহানের পিঠে। তাও আবার আহান চোখ জোড়া বন্ধ করে ঠোঁটের ফাঁক দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিল। মেয়েটার এভাবে হুটহাট জড়িয়ে ধরা ইদানিং আহানের ভেতরটাকে নাড়িয়ে দেয়। শক্ত পুরুষালী মনের খোলসটা নরম হাতের স্পর্শে যেন চুরচুর হয়ে যায়। মেয়েটা কি বোঝে না এভাবে হুটহাট জড়িয়ে ধরতে নেই, ছুঁয়ে দিতে নেই? নিজের ভেতরের আশ্রে পড়া সকল প্রবল ইচ্ছেটাকে দমিয়ে কণ্ঠের খাদ আরো নামিয়ে বলল, চলো ঘরে যাই। তোরা তাও ঠায় দাঁড়িয়ে রইল উত্তরহীনা। প্রত্যুত্তর না পেয়ে আহান ঘাড়টা নামিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে, বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দেব, ঘরে চলো। আহানের নরম কণ্ঠের ধমক যেন নিতান্তই অদ্ভুত ঠেকল তোরার নিকট। এভাবে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়েও আবার কেউ ধমক দেয় বুঝি? নিকষ অন্ধকারেও মুখ উঁচিয়ে বলল, আপনি সবসময় কেন বকামকি করেন? আমায় তো চাচিও এত বকা দেয়নি। বাচ্চা বাচ্চা গলায় তোরার কথা শুনে আহান নিঃশব্দে হাসল, যে হাসির শব্দ হয় না। রাতের শান্ত পরিবেশে আহানের নিঃশব্দের হাসিটাও যেন একরূপ ঝংকার তুলল। তুরাকে বুক থেকে সরিয়ে হাত ধরে ঘরে এনে বলল, শুয়ে পড়ো, রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আহানের কথার সাথে সাথেই কথা বলল তোরা। আহান খানিক থমকে তোরার দিকে চেয়ে কিছু একটা ভেবে ছোট করে হো বলেই অশ্রমের দিকে গেল। তোরা আহানের যাওয়ার পানে চেয়ে আবারও খাটে এসে শুয়ে পড়ল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো আহান। তোরা ওই পাশে মুখ করে শুয়ে আছে, ওর কোনো নড়াচড়া না দেখেই নিঃশব্দে এসে শুয়ে পড়ল পাশে। ড্রিম লাইটের মৃদু আলোতেই তোরার ছোট্ট মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। আহান খানিকটা সময় নিয়ে চেয়ে রইল তোরার ঘুমন্ত চেহারার দিকে। ইদানিং নিজেকে কেমন যেন খাপ ছাড়া লাগে তার। সাজানো গোছানো গম্ভীর স্বভাবটাও যেন চূড়ান্ত বেইমানি করে। না চাইতেও হাজারো বেনামি চিন্তা ভাবনা ঘিরে ধরে থাকে, যার সবটাই এই মেয়েটাকে কেন্দ্র করে। ফট করেই মুখ ফিরিয়ে অন্য পাশে ঘুরল আহান। সে কোনো ভুল করতে চায় না। এই অহেতুক চিন্তা ভাবনাগুলোকে প্রশ্রয় না দেওয়াই উত্তম। পাশ ফিরে চোখটা বন্ধ করার মিনিট খানেক বাদেই একটা ছোট হাতের খামসি আঁকড়ে ধরল তার পিঠ। ঘাড় ঘুরিয়ে ফিরলে দেখল তোরা ঘুমের ঘোরেই আরো সরে এসেছে আহানের দিকে। এক হাত দিয়ে খামসে ধরে আছে আহানের টি শার্ট। আস্তে ধীরে হাতটা ধরে সরানোর চেষ্টা করলেও তোরা সরল না, বরং আরো কাছে সরে এলো। মেয়েটাকে আহান যতই দূরে সরাতে চায় ততই তার কাছেই আসছে। এই যে আহানের পিঠে মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে। আহান ইচ্ছে করলেও সরাতে পারছে না, কেমন একটা ঘোর লাগা কাজ করছে। এইদিকে ঘুরে তোরাকে এক হাতে আগলে নিয়েই চোখ বুঝল। বেশ কিছুক্ষণ সময় পেরোলেই আহানের নিঃশ্বাস ঘন হয়ে আসতেই চোখ খুলল তোরা। ঘাড়টা সামান্য তুলে তাকালো মৃদু টিমটিমে আলোতে আহানের মায়া ভরা মুখখানার দিকে। ইচ্ছে করে ঘুমের ভান ধরে সরে এসেছে সে। ইদানিং এই গম্ভীর স্বভাবের লোকটাকে তার ভীষণ অন্যরকম লাগে। নাম না জানা হরেক রঙে রাঙা অনুভূতিগুলো এই লোকটার নামেই ডানা ঝাপটাচ্ছে। আহানকে জড়িয়ে ধরে অদ্ভুত শান্তি লাগা কাজ করে তোরার মনে। নিজেকে সুরক্ষিত লাগে এই বুকটার মাঝে। চিকন আঙ্গুলের হাতটা আহানের খোঁচা খোঁচা দাড়ি আবৃত গালটাকে রেখে আলতো স্পর্শে ছুঁয়ে আবারও আহানের বুকে মাথা রাখলো। হোক না একটু ছলনা করে বা ঘুমের ঘোরে,
তাতে যদি হৃদয়ের প্রশান্তি জোড়ানো স্পর্শ পাওয়া যায় আর সেই পাওয়ার সৌভাগ্যটা মিলে, তাতে ক্ষতি কি?